বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। এখন এখানে জাস্ট একটু করে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ক্লিক করে শেয়ার করে নিন। আমার চ্যানেল হচ্ছে রোকন আনফিল্টার্ড। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূসকে, যে উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন। এবং তারপর যাকে আমি প্রশংসা করতে চাই, এবং অলরেডি তারা প্রশংসার জোয়ারে ভাসছে, তারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী। তাদের দৃষ্টান্তমূলক অবদান একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। দেশে অনেক দিন পর এই ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটা আমাদের ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। এবং এখানে আমি বলতে চাই, ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং ঘটেছে, এবং বিশেষ করে আমাদের উপমহাদেশে এই ধরনের ঘটনা নির্বাচনের সময় ঘটেই থাকে। তবে বড় ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতা ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা খবর পেয়েছি, এইগুলো বন্ধ করার জন্য সরকারকে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মাঠ পর্যায়ের কর্মীদেরকে নির্দেশ দিন এবং কঠোরভাবে এই জিনিসটা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ যদি এই সহিংসতা চলতে থাকলে দেশ আবার সংকটে পড়বে। আমরা চাই না আমাদের দেশ সংকটে যাক। একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, সুন্দর নির্বাচনের মাধ্যমে যেটাই হোক, জনগণের রায় মেনে নিতে হবে এবং মেনে নেওয়া উচিত। এইটাই গণতান্ত্রিক আচরণ। এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে মোবারকবাদ। জনাব তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন, প্রাণঢালা অভিনন্দন। এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার যেই হাতের মশালটি এখন ওনার হাতে, জনাব তারেক রহমান, ওনাকে যেতে হবে অনেক দূর। বাঙালি, এতদিন উনি ছিলেন শুধু বিএনপির চেয়ারপারসন বা নেতা, এখন বিজয়ের পর উনি হচ্ছেন বাংলাদেশের 18 কোটি জনগণের নেতা। কাজেই ওইভাবেই নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাত দুষ্ট না হয়ে, ওনাকে বাঙালির জাতির কাণ্ডারি হয়ে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নিঃস্বার্থভাবে। এবং বিজয় এটা কোনো অহংকারের বিষয় নয়, বিজয় কোনো দম্ভের বিষয় নয়। বিজয় হচ্ছে সমঝোতার বিষয় এবং সকলকে নিয়ে একসাথে কাজ করার বিষয়। বিরোধী দলে যারা ছিল, যারা নির্বাচন করেছে, হেরে গিয়েছেন, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তাদেরকে শত্রু না ভেবে, তাদেরকে সহযাত্রী ভেবে, তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে আগাতে হবে নূতন বাংলাদেশ বিনির্মাণের জন্য। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার যে ভাবমূর্তি এবং তাদের যে জনপ্রিয়তা আমরা দেখেছি, শেষবারের মতো আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজাতে দল মত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়ে, ট্রেনে চড়ে তারা সবাই এসেছিল ঢাকাতে, শেরেবাংলা নগরে তার এই যে বিশাল জনসমুদ্র তার জানা যায়। এবং এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ, সম্মানের বহিঃপ্রকাশ। কাজেই তাদেরই সন্তান জনাব তারেক রহমানকে এই গুরুদায়িত্ব তার কাঁধে নিয়ে সামনের দিকে আগাতে হবে। কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, কোনো প্রতিশোধমূলক আচরণ নয়, এবং কোনো নূতন বয়ানে কাউকে কোণঠাসা করার রাজনীতি নয়। সবাইকে সাথে নিয়ে সংশ্লিষ্ট করে বাংলাদেশ বিনির্মাণের কাজে সবাইকে ইনভলভ করতে হবে, সবাইকে সাথে নিয়ে সামনের দিকে আগাতে হবে। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা
এবং কোণঠাসা করা রাজনীতি, নূতন বয়ান তৈরি করে বিভাজনের রাজনীতি, এটা কিন্তু কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াবে এবং দেশে উত্তরোত্তর সংকট বৃদ্ধি হতেই থাকবে। যেটা আমরা বিগত 15 বছরে স্বৈরাচারী শাসনের সময় দেখেছি, যে চাপা সংকট, চাপা ক্ষোভ জনগণের মাঝে সৃষ্টি হয়েছিল, সেটার বহিঃপ্রকাশ কীভাবে 24 জুলাইতে আমরা দেখলাম। এটার বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে। কাজেই জনগণের যে আশা আকাঙ্ক্ষা, নূতন বাংলাদেশ গড়ার জন্য যে নূতন ধারার রাজনীতির যে স্বপ্ন, যে প্রত্যাশা জনগণের, সেই প্রত্যাশা পূরণে জনাব তারেক রহমানকে দলকানা না হয়ে, পক্ষপাতদুষ্ট না হয়ে, মুষ্টিমেয় কয়েকজনের বুদ্ধিতে না চলে ওনার মতো করে দলটাকে গুছিয়ে নিতে হবে। কারণ এই দল আপনার অবর্তমানে, জনাব তারেক রহমানের অবর্তমানে, কারণ উনি প্রায় 16-17 বছর ছিলেন বিদেশে নির্বাসনে, এবং ওনার পরিবার অনেক নির্যাতনের মাধ্যমে গিয়েছে স্বৈরাচার সরকারের সময়। আমরা সকলে দেখেছি, জাতি দেখেছে, জনগণ দেখেছে। কাজেই এই মুহূর্তে এসে দলকে দূর থেকে দেখা আর কাছে দেখা অনেক পার্থক্য রয়েছে। কাজেই এখন দলকে গুছিয়ে নেওয়ার সময়। আগের সেই দল, এখনকার সেই দল নয়। এটা মানে স্বীকার করতেই হবে। এটা বাংলাদেশের জনগণরা বুঝতে পেরেছে। বাট তবুও আপনার বাবা মায়ের সম্মান এবং ভালোবাসার জন্যই কিন্তু বলতে গেলে আপনি এবার বিজয়ী হয়েছেন। তো সেই জন্য আপনাকে কিন্তু এটা রক্ষা করতে হবে, এই ভাবমূর্তি এবং তাদের যেই লিগেসি, তাদের যেই আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার যেই আদর্শ এবং নীতিমালার উপর ভিত্তি করে আপনার দল এবং রাষ্ট্র পরিচালনা ওনারা করেছেন, সেভাবেই কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি যদি এর থেকে বিচ্যুত হন, আমার মনে হয় জনগণ হয়তো আপনাকে প্রত্যাখ্যান করতে দেরি করবে না। এটা বাস্তবতা, আপনাকে মেনে নিতে হবে। আর এই যে আমার মতো যারা আপনার বিভিন্ন সময়ে ভুলভ্রান্তি বা সমালোচনা করবে, তাদেরকে কোণঠাসা না করে, তাদেরকে লেবেলিং না করে, ট্যাগিং না করে, আপনার উচিত এগুলো আমলে নেয়া, নিজের মতো করে ব্রেইন স্টর্মিং করে, চিন্তাভাবনা করে, আপনার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করে আপনার সিদ্ধান্ত নিতে হবে এবং সামনের দিকে আগাতে হবে। আমরা চাই আপনি একজন বাংলাদেশের আদর্শ নেতা হয়ে সারা জীবন বেঁচে থাকেন, আপনার বাপের মতো। আপনার বাপ যেরকম এখনও বাংলাদেশের বিভিন্ন মানুষের বুকে জেগে আছে, তার প্রতি সম্মান এবং ভালোবাসা সেরকম যেন আপনার হয়। কাজেই আপনাকে নিয়ে যেন কোনো আবার রাজনীতি না হয় নিজেদের ভিতরে, সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। কাজেই আপনার উচিত আপনার দলের সংস্কার করা। কারণ রাজনীতিতে ক্ষমতায় এসে আমরা ভুলে যাই দলীয়করণ হয়, টেন্ডারবাজি হয় এবং দুর্নীতিগ্রস্ত হয় বিভিন্ন নেতা কর্মী, এরা দলের নাম ভাঙিয়ে। কিন্তু ওই যে জিনিসটা একটু আগে আমি বললাম যে আপনি কিন্তু এখন 18 কোটি মানুষের নেতা, আপনি বাংলাদেশের নেতা, আপনি বাঙালি জনগণের নেতা। কাজেই আপনাকে এখন কোনো দলের দিকে তাকালে চলবে না। আপনাকে খোলাখুলি বলতে হবে আপনার দলের লোকজনকে যে আমি শুধু তোমাদের নেতা নই, আপনার বিরোধী দলে যারা আছে তারাও আপনার লোক, অন্যান্য দলে যারা আছে তারাও আপনার লোক। হিন্দু এবং বিভিন্ন ধর্মভেদে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বিভিন্ন ধর্মের শ্রেণী পেশার মানুষ, এরা আপনার লোক, আপনার দিকে তাকিয়ে থাকবে। এবং ওই যে হ্যামিলনের বংশীবাদকের মতো এদেরকে আপনার পরিকল্পনা এবং আপনার কাজ বাস্তবায়নের মাধ্যমে এদেরকে আপনার সাথে নিয়ে যেতে হবে অভিষ্ট লক্ষ্যে, একটা নূতন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো সেই জন্য এখন হিংসা, বিদ্বেষ, আক্রোশ এইসবের ঊর্ধ্বে থেকে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে আগাতে হবে। বিভাজনের রাজনীতি যেগুলো আমরা স্বৈরাচারী সরকারের সময় দেখেছি, ওগুলো থেকে দূরে থাকতে হবে এবং নিজেদের রাজনৈতিক দলীয় কর্মী
রা যাতে সীমা লঙ্ঘন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ জনগণের উপরে দলের নাম ভাঙিয়ে যাতে কোনো অত্যাচার, নিপীড়ন বা দুঃশাসনের কালো ছায়া না পড়ে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। আর সাথে সাথে যেমন মনে করেন আপনার প্রায়োরিটি ওয়ার্ক হবে যেই জুলাই বিপ্লবের যে অপরাধী যারা স্বৈরাচার আমলের, হাসিনার শাসন আমলের, তাদের বিচার করতে হবে। সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে যারা এইসবে ছিল, আমাদের শত শত তরুণ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে, যাদের রক্তে আমরা আজকে এই নির্বাচনটা হলো, আপনি বিদেশ থেকে আসতে পারলেন, এবং অন্যান্য যারা বিভিন্ন জেল জুলুমের শিকার ছিল ওখান থেকে মুক্তি পেয়েছে, সেই তরুণদের, শহীদ তরুণদের রক্তের সাথে আমাদের বেইমানি করলে চলবে না। আমরা তাদের স্বপ্ন পূরণের জন্য একসাথে চেষ্টা করতে হবে। এবং এই একই সাথে আমি এখানে বলে দিতে চাই, সেই আন্দোলনে যারা জড়িত ছিল, জুলাই যোদ্ধা, তাদেরকে দূরে ঠেলে দিলে হবে না, তাদেরকে শত্রু ভাবলে হবে না, তাদেরকে সাইড লাইনে নিয়ে গেলে হবে না, তাদেরকে কোণঠাসা করলে হবে না বিভিন্ন বয়ান তৈরি করে। তাদেরকে আপনার সাথে নিতে হবে, তাদেরকে আপনার সুরক্ষা দিতে হবে। কারণ তারা হয়তো নতুন দল করেছে, কেউ দল করে নাই, বিভিন্ন জায়গায় ওরা আছে, বা অনেকে ছাত্র দলে আছে, অনেকে ছাত্র শিবিরে আছে, বা অন্যান্য দলে আছে। তাদেরকেও আপনি দূরে ঠেলে দিলে হবে না, কারণ তারা কিন্তু এই জুলাই বিপ্লবের অংশীদার ছিল, এবং তাদের কৃতিত্ব কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাদেরকে সাথে নিয়ে, তাদেরকে সুরক্ষা করে, এবং তাদের যেই অবদান, সেই অবদানকে স্বীকার করতে হবে। অনেকেই যেই বয়ানটা দিচ্ছে ৭১ এবং ২৪ তুলনা করছে, এইগুলো নিয়ে আসলে আপনি এত আপসেট হওয়ার কোনো দরকার নাই, এবং জাতিকে বিভ্রান্ত করার কেউ দরকার নাই। এইটা আমি বলবো বিদেশি শক্তি যারা আমাদের দেশের উন্নয়ন চায় না, বিভাজন তৈরি করতে চায়, বরাবরই সেই স্বাধীনতা, ৭১ স্বাধীনতার পর থেকে তারাই কিন্তু এইসব বয়ান তৈরি করতেছে। কেউ চায় না আমি মনে করি, এবং কেউ চাওয়া উচিত না যে ৭১ ভুলে গিয়ে ২৪ থাকবে। এইভাবে কিন্তু ইতিহাস রচিত হয় না। ইতিহাস রচিত হয় সব মাইল ফলকগুলো, ইতিহাসের সব মাইল ফলক, বিভিন্ন প্রেক্ষাপট পরিবর্তনের মাইল ফলকগুলো লিখিত হয়ে থাকবে ইতিহাসে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটার পর একটা ওরা জানতে থাকবে, ওরা শিখতে থাকবে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে, ইতিহাসকে সম্মান করবে, ইতিহাসকে আগলে রাখবে। তো কাজেই ৭১কে ভুলে যাওয়ার জন্য কেউ বলে না, এবং কেউ বলার সাহস করা উচিত না। কাজেই ৭১ও থাকবে, ৭৫ও থাকবে, এবং ২৪ও থাকবে আমাদের ইতিহাসে, এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে লিখিত হবে, যাতে সঠিক ইতিহাস আমাদের প্রজন্ম জানতে পারে। এমন যেন না হয় স্বৈরাচারী হাসিনার আমলে যেটা হয়েছে, যে ওরা তৈরি করতে চেয়েছিল আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস না, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নয়। ওরা যেই ইতিহাস বিভিন্ন বই পুস্তকে লিখেছে তা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। কাজেই এগুলো পরিবর্তন করে আমাদের প্রকৃত স্বাধীনতার ইতিহাস লিখতে হবে, সংশোধন করতে হবে, এবং আমাদের প্রজন্মের জন্য তৈরি রাখতে হবে, যাতে তারা সঠিক ইতিহাস জানতে পারে। ইতিহাসকে বিকৃত করা এরা চরম অপরাধী। কাজেই যারা ইতিহাস বিকৃত করবে তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদেরকে সুষ্ঠু ইতিহাস, সুন্দর ইতিহাস, নির্ভুল ইতিহাস রচনা করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই জন্য যে জিনিসটা বললাম প্রথমে, এই জুলাই বিপ্লবের যে অপরাধী তাদের বিচার করতে হবে, এবং এইটা আপনাদের অঙ্গীকার, জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং হ্যাঁ, জুলাই সনদ যেটা রচিত হয়েছে এবং যেটাতে সকল রাজনৈতিক দল মত দিয়েছে, গণভোট হয়েছে, কাজেই এই জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিজ আর দ্য প্রায়োরিটি ওয়ার্ক। এগুলো অগ্রগণ্যতার ভিত্তিতে আপনার সরকারকে করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো অবশ্যই করতে হবে। জুলাই বিপ্লবের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটা গণমাধ্যমের হোক বা সাধারণ নাগরিকের হোক। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার বদৌলতে আজকাল সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই যেটাকে বলে, এগুলোর বদৌলতে
আমাদের সমাজকে, রাষ্ট্রকে কার্যপরিচালনায় ব্যাহত করছে, বিঘ্নিত করছে এইসবের মাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল। কাজেই এটার জন্য একটা সীমা থাকবে। বাক স্বাধীনতা মানে এটা অসীম নয়, সীমাহীন নয়, এটারও একটা সীমা আছে। কাজেই যেমন মনে করেন স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে, রাষ্ট্রের, জাতির স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বেশি মাতামাতি না করা, বা স্পর্শকাতর খবরগুলো পরিবেশন না করা জনসমক্ষে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে জাতীয় স্বার্থে। তো এই ব্যাপার এরকমই আরও অনেক জিনিস আছে যেসব ক্ষেত্রে গণমাধ্যম সীমা লঙ্ঘন করা উচিত নয়। গণমাধ্যম মিথ্যা সাংবাদিকতা করা উচিত নয়, হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে। কাজেই এই জিনিসগুলোর প্রতি সরকারের নিয়ন্ত্রণ অবশ্যই থাকতে হবে। স্বাধীন পররাষ্ট্রনীতি করতে হবে। আমরা কারো কাছে আমাদের মাথা আর বিক্রি করে দিতে চাই না, কারো দাস হতে চাই না, এবং কাউকে আমরা দাদা বানাতে চাই না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার বাবা জিয়ার যেরকম একটা স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে পুরা গ্লোবালি হি ওয়াজ মেকিং হিজ ফ্রেন্ডস, ওনার বন্ধু ছিল না, খুব কমই দেশ ছিল। তো কাজেই একইভাবে আপনাকে গ্লোবালি বন্ধু তৈরি করতে হবে। নির্দিষ্ট একটি বা দুটি দেশের উপর ভিত্তি করে থাকলে হবে না। আমাদের বৈশ্বিকভাবে বাংলাদেশকে একটা মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য, একটা মানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক বন্ধু তৈরি করতে হবে। আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের উন্নয়নের স্বার্থে জোট তৈরি করতে হবে, বিভিন্ন অ্যালায়েন্সে আপনাকে জয়েন করতে হবে। কিন্তু যেমন স্বৈরাচারী হাসিনার সময় কেবলমাত্র ভারতের সাথেই যত ধরনের চুক্তি, যত ধরনের অ্যালায়েন্স সব কিছু করেছে, এবং সেই জন্য আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যে জিনিসটা পররাষ্ট্র নীতি নিয়ে খেয়াল করতে হবে, আমাদের প্রতিরক্ষা, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমাদের প্রতিরক্ষা নীতিকে আরও দূরদৃষ্টি সম্পন্ন করতে হবে এবং শক্তিশালী করতে হবে। আমাদের প্রতিরক্ষাকে আধুনিকায়ন করতে হবে, এবং এইটা হচ্ছে প্রায়োরিটি ওয়ার্ক। আমাদের দেশকে রক্ষার জন্য আমাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করা দরকার। বিভিন্ন দেশ, আমাদের এই যে ভারতের বয়ানে আমাদের দেশটাকে কিন্তু আগে নিতে দেয় নাই। ওদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী একটা এক্সারসাইজ করতে পারে নাই ঠিক মতো, কোনো বিদেশি অন্য রাষ্ট্রের সাথে মিলিটারি কোঅপারেশন করতে পারে নাই, হাতিয়ার কিনতে পারে নাই, জাহাজ কিনতে পারে নাই, এয়ারক্রাফট কিনতে পারে নাই। ভারতের যেন অনুমোদন লাগে সব কিছুতে, এই ধরনের যেন না হয়, এই কথাগুলো খেয়াল রাখতে হবে। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের জন্য, আমাদের দেশের প্রতিরক্ষা সুরক্ষার জন্য আমাদের যা করা দরকার আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত। এটা আমাদের কোন এয়ারপোর্ট আমরা নির্মাণ করব, সচল করব, কোন এয়ারপোর্ট বন্ধ রাখবো, এটা আমাদের যেন কেউ না গলায়। আমাদের প্রতিরক্ষাতে কি আমরা অস্ত্র কিনবো, কি কিনবো না, এগুলো কিন্তু আমাদের সিদ্ধান্ত হতে হবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এবং আপনার এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেই জন্য খেয়াল রাখতে হবে। ফ্যাসিবাদী আচরণ, স্বৈরাচারের আচরণ যেন আপনার দলের লোকজন বা সরকারের লোকজনের ভিতরে প্রতিফলিত না হয়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেমন যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম পুলিশ একটা বিক্ষোভকে দমন করার জন্য যেভাবে অতিরিক্ত ফোর্স, এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই করেছে, ইটস নট এক্সপেক্টেড। কারণ পুলিশকে সংযত হতে হবে এবং ক্যালকুলেটিভ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কারণ দেশের নাগরিকের সুরক্ষা এবং সঠিকভাবে ডিল করার একটা সীমারেখা আছে। তো সেই জন্য এই জিনিসগুলো, যেমন ওদের যে পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল, সব কিছুই দেখে মনে হচ্ছিল যে মানে স্বৈরাচারী হাসিনার সময় যেভাবে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করতে, ঠিক একইভাবে গালাগালি করতেছে। মানে মনে হচ্ছে যে ব্যক্তিগত শত্রু, রাস্তায় নিরীহ জনগণ হেঁটে যাচ্ছে, তার উপর লাঠি দিয়ে লাঠিচার্জ করতেছে। তো এই ধরনের, সেই জন্য যেমন মনে করেন পুলিশকে আমূল সংস্কার করতে হবে। দরকার হইলে মানে হোল লট এদেরকে বাড়ি পাঠাইতে হবে, রিটায়ার করাইতে হবে, নতুন ফ্রেশ
নিতে হবে, কারণ সবগুলো তো গোপালগঞ্জের লোক ঢুকে রাখছে, সব আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ঢুকে রাখছে। তো এরা তো এদের দেমাগ থেকে তো ওইটা যাবে না। ওদের পীর সাহেব শেখ মুজিব এবং হাসিনা এদের পূজা তো এরা করবে, এরা দিলে লালন করবে। সরকারের যত ধরনের ইয়ে আসুক সরকারকে ব্যর্থ করার জন্য এরা চেষ্টা করবে। কাজে এই ব্যাপারেও কিন্তু একই সাথে সরকারের বিভিন্ন জায়গায় যেসব স্বৈরাচারের দোষর আছে তাদেরকে ক্লিন করতে হবে। তো এই ব্যাপারগুলো আপনার খেয়াল রাখতে হবে। এবং ঘাপটি মেরে বসে থাকা শত্রুর লোকরা এবং রং পাল্টিয়ে আপনাদের আশেপাশে এসে, সরকারের আশেপাশে এসে যাতে আবার প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক। জনাব তারেক রহমান, আপনার কাছে জনগণের প্রত্যাশা অনেক। আপনি এমন এক ক্রান্তিলগ্নে দেশে এসেছেন, আপনাকে যেতে হবে অনেক দূর এই জাতিকে নিয়ে। এই জাতির যে কাণ্ডারি হয়ে আপনি এসেছেন, আপনার এই মনে করেন 60-এর দশকে আপনার বয়স, এই বয়সে আপনার মা এবং বাপের আদর্শকে আপহোল্ড করে আপনাকে অনেক ক্যালকুলেটিভ স্টেপ নিতে হবে, পিছনের কথা ভুলে যেতে হবে আপনাকে সেই জন্য আপনার আশেপাশের লোকজন যারা আছে কাদের কথা আপনি শুনছেন, আপনার উপদেষ্টা মণ্ডলীতে কাদের রাখছেন, এই জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে। যারা কন্ট্রিবিউট করতে পারবে না, যারা আপনাকে সঠিক বয়ানে পরামর্শ দিতে পারবে না, আমার মনে হয় তাদেরকে আপনি আশেপাশে না রেখে আপনি ইউ হ্যাভ টু বি স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আপনার দলের ভিতরে কিন্তু লোক আছে, এবং এইটা আপনার দলের লোকরাই বলছে, আপনার দলের ভিতরেই ভারতীয় এজেন্টরা আছে। কারণ এরা প্রত্যেক পার্টিতেই কিন্তু এই ভারতের এজেন্ট আছে, আমাদের জনগণের ভিতর যেরকম আছে ওখানে আছে। কাজেই এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এগুলো থেকে রক্ষা করার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে এবং খুব সতর্কভাবে পথ চলতে হবে। আমরা বাংলাদেশি জনগণ আপনার সাথেই আছি। আপনি এগিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখেন এবং ইমানকে বলিয়ান রাখেন, এবং আপনার বাবা এবং মা তাদের আদর্শকে সামনে নিয়ে, বাংলাদেশের সংবিধানকে সামনে রেখে জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণের জন্য গো অ্যাহেড, মার্চ ফরওয়ার্ড, উই আর উইথ ইউ, মিস্টার তারেক রহমান। আসসালামু আলাইকুম।